জাল পাসপোর্টে আরো একজন গ্রেফতার। পাসপোর্ট জালিয়াতিতে ধৃত আরো এক। শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার করলো ভদ্রেশ্বর থানার পুলিশ। আরো একজন গ্রেফতার জাল পাসপোর্ট কাণ্ডে। শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার করলো ভদ্রেশ্বর থানার পুলিশ। ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরির চক্রে যুক্ত ছিল ধৃত। আরো একজন ধৃত। একই আধার দিয়ে বারবার পাসপোর্টের আবেদন। আমরা কথা বলবো সোমনাথ, আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমনাথ, যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ, কিভাবে সে যুক্ত এই চক্রের সঙ্গে? দেখো, এই পাসপোর্ট কাণ্ডে আবার জালিয়াতির নাম উঠে এলো। এই ব্যক্তি ত্রিদীপ কুমার মণ্ডলের বিভিন্ন একই আধার কার্ডের নাম্বার দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নাম চেঞ্জ করে করে এই অভিযুক্ত পাসপোর্টে আবেদন করছে। সেই না ওই পাসপোর্টে আবেদন করে সেই তার সূত্র ধরেই চন্দননগর থানার চন্দননগর কমিশনারের পুলিশ তদন্তে নামে এবং ভদ্রেশ্বর থানা একটি দল যায় শিয়ালদা থেকে এই ব্যক্তিকে আটক করে নিয়ে আসে এবং আজকে চুঁচুড়া আদালতে তোলা হবে। মিমি, ধন্যবাদ সোমনাথ। লক্ষ্মীর ভান্ডারের নাম বিভ্রাট। চন্দ্রকোনায় লক্ষ্মীর ভান্ডারের নাম বিভ্রাট। এক মহিলার টাকা চলে যাচ্ছে অন্য মহিলার অ্যাকাউন্টে, কারণ দুজনেরই নাম এক। 4 বছর ধরে একের টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। দুই পরিবারেই লক্ষ্মীর ভান্ডারের প্রাপকের নামে মিল রয়েছে, আর তাতেই সমস্যা। একজনের টাকা পাচ্ছেন অন্য একজন। সুকান্ত, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুকান্ত, 1-2 দিন নয়, 4 বছর ধরে একজনের অ্যাকাউন্টে টাকা না ঢুকে সেটা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে, কারণ দুজনেরই নাম এক। যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তিনি কি এতদিন কিছু বুঝতে পারেননি? সমস্যাটা সামনে এলো কিভাবে? দেখো মিমি, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাবিনা খাতুন তিনি অভিযোগ করছেন যে 2021 সালে তিনি দুয়ারে সরকারে তার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছিলেন এবং তারপর থেকে একাধিকবার গ্রাম পঞ্চায়েত সমিতিতে তিনি দৌড়েছেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য, কিন্তু বারে বারে তিনি ফিরে এসছেন। পরে যখন গ্রাম পঞ্চায়েতের কর্মী যিনি এই লক্ষ্মীর ভাণ্ডার দেখেন তার কাছে যাওয়া হয়, তিনি কিন্তু 1 মাস আগেই তিনি জানিয়েছেন যে আপনার ডকুমেন্টস নিয়ে আসুন, একটু দেখে জানাতে হবে। তারপরে তিনি জানিয়ে দেন নাকি যে লক্ষ্মীর ভাণ্ডারের তিনি পাচ্ছেন 2021 থেকেই। এরপরে পঞ্চায়েত সমিতিতেও তিনি এসে আবেদন করেন এবং বিডিওর কাছে তিনি দরখাস্ত করেন যে তিনি সাবিনা খাতুন, অথচ চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মানিককুণ্ড গ্রাম পঞ্চায়েতের কাসন্ড গ্রামের সাবিনা খাতুন, তার অ্যাকাউন্টে তার টাকা চলে যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত। যিনি অভিযোগ করছেন সেই সাবিনা খাতুন অভিযোগকারী এবং তার স্বামী কি বলছেন শুনবো। 2021 সালে লক্ষ্মী ভান্ডার আমি দুয়ারে সরকারে জমা করেছিলাম। জিজ্ঞাসা করলাম যে লক্ষ্মী ভান্ডারটা কেন আমাদের হচ্ছে না। সে আমার সব ডকুমেন্টস নিয়ে চেক করলেন, বলছে যে তোমাদের লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে। ঢুকছে মানিককুণ্ড অঞ্চলে। তারও নাম সাবানা খাতুন, তার বাবার নাম শেখ সত্তার মিদ্দা। তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তো আমার সব ডকুমেন্টস তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা ঢুকছে। আবার কথা ভান্ডার আমাদের হচ্ছে না। ব্যাংক অ্যাকাউন্ট চেক করছি, মেসেজ চেক করছি, তাও পয়সা ঢুকছে না। বিডি অফিসে গিয়ে দেখি লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে, তো পয়সাটা ঢুকছে অন্য ব্যক্তির। ভুলটা সে বুঝতে পারছে, বিডি অফিসে বুঝতে পারছে, বা যে টেবিলে কাজ করছে সেও বুঝতে পারছে, কিন্তু সেই ভুলটা সংশোধন আর করছেনি তারা। আমি চাইছি লক্ষ্মী ভান্ডার পরের মাস থেকে যেন টাকাটা ঢুকে। কথা বলবো আবার সুকান্তর সঙ্গে। সুকান্ত, এই যে সাবিনা খাতুন যিনি অভিযোগ করছেন তার অ্যাকাউন্টে না ঢুকে অন্য সাবিনা খাতুনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তাহলে এই সমস্যার সমাধান হবে কিভাবে? পঞ্চায়েত সমিতি কি বলছে? দেখো মিমি, এই নিয়ে চন্দ্রকোনা 1 বিডিও অফিসে আমরা বিডিওর সাথে যোগাযোগ করলে তিনি অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে আমরা বিডিও অফিস পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে কোনো একটা গড়মিল হয়েছে, অর্থাৎ যখন নাম নথিভুক্ত করা হয়েছিল সেই সময় ওই সাবিনা খাতুনের নাম অন্য জায়গায় চলে গিয়েছে বলে এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি অবশ্য দাবি করেছেন যে তার কাছে কোনো আবেদন করা হয়নি। আবেদন করলে তিনি যাতে দ্রুত ওই সাবিনা খাতুন টাকা পান, অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের তিনি অর্থ সাহায্য পেতে পারেন, তার সুব্যবস্থা করবেন। মিমি, ধন্যবাদ সুকান্ত। আমি তো জানি না, আমার নলেজে ছিল না। আমার কাছে আসতে বলবো না, আমি অবশ্যই দেখি যতদূর চেষ্টা করবো তাড়াতাড়ি একটু ওটা করে দেওয়ার জন্য।
এবার গাইঘাটায় কি হয়েছে দেখাবো। পারমিট নেই তা সত্ত্বেও রমরমিয়ে রাস্তায় বাস চলছে। গাইঘাটায় MN6 রুটের 9টি বাস, এরকম 9টি বাস চলছে যাদের কোনো পারমিট নেই। পারমিট ছাড়াই রাস্তায় চলছে 9টি বাস। গাইঘাটার বেড়িগোপালপুর বারাসাত রুটে চলে এই বাস। অনিরুদ্ধ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, কতদিন ধরে এইভাবে অবৈধভাবে চলাচল করছে বাসগুলো? প্রশাসনের নজরে আসছে না? একদমই মিমি, দেখো লাস্ট 4.5 বছর ধরে এই গাইঘাটার বেড়িগোপালপুর থেকে বারাসাতগামী MN6 এই রুটের 9টি বাস, মোট 9টি বাস এখন চলছে। এই 9টি বাসেরই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, রাস্তায় চলার মতন কোনো রকম অনুমতি নেই এবং এই অবৈধভাবেই এই বাসগুলোকে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। ড্রাইভার থেকে বাসের মালিক তারাও বলছেন যে হ্যাঁ এটা অবৈধ এবং দীর্ঘদিন ধরে তাদের এই বাসের পারমিট নেই, তবুও তারা রাস্তায় চালাচ্ছে পেটের দায়ে, তেমনই কিন্তু জানাচ্ছে। এবং টোটো অটোর জন্য তাদের যে বাসের ব্যবসা, সেই বাসের ব্যবসা তলানিতে ঠেকেছে, সেই কারণেই তারা রিনিউয়াল করতে পারেনি, তেমনই জানিয়েছে। অন্যদিকে বনগাঁ INTTUC জেলা সভাপতি নারায়ণ ঘোষ এই 9টি বাস যে অবৈধভাবে চলছে তাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছে ARTOর কাছে। এবং প্রশ্ন এখানেই যে প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘ 4.5 বছর ধরে এই মেয়াদ উত্তীর্ণ বাসগুলো এই রুটে চলাচল করে এবং যে বাসের পারমিট রয়েছে গোপালপুর থেকে বারাসাত পর্যন্ত, তারা বারাসাত না গিয়ে এখন গোবরডাঙ্গা পর্যন্ত যায়, কারণ তারা হাই রোডে উঠলে তাদের বাস ধরতে পারে, সেই কারণেই তারা কিন্তু এই গোবরডাঙ্গা পর্যন্ত বাস চালাচ্ছে। যা নিয়ে অভিযোগ জানানোর পরেই তৎপর হয়েছে প্রশাসন এবং বনগাঁ ARTOর পক্ষ থেকে মালিক পক্ষকে ডাকা হয়েছিল, তাদেরকে 7 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে যদি তারা রিনিউয়াল না করে অবশেষে বন্ধ করে দেওয়া হবে, তেমনই জানিয়েছে। অনিরুদ্ধ, অনেক ধন্যবাদ। আমরা একবার শুনবো INTTUC জেলা সভাপতি নারায়ণ ঘোষ তার বক্তব্য। রিপোর্ট এসছে, বলছে গাড়ির পারমিট নেই, ফেল, 15 বছর পার হয়ে গেছে, গাড়ির ইন্স্যুরেন্স নেই, গাড়ির ট্যাক্স দেয় না, কিচ্ছু দেয় না, অথচ গাড়িটা চলছে। যাত্রী পরিষেবা দিতে হবে কিন্তু গাড়ির কাগজপত্র তো ঠিক রাখতে হবে। কোনোটারই কাগজপত্র নেই। আমার কাছে যা খবর এসছে, মালিকরা আজ আসছে কাল আসছে আর আসছে না, জানি না ওনারা কী করছেন না করছেন। আমি চাইছি বৈধ কাগজপত্র নিয়ে অবশ্যই চলুক, কিন্তু সেই মালিকরাও আর আসছে না, জানি না কেন আসছে না, কিন্তু অবৈধ গাড়ি চলা যাবে না। আর এবার যাত্রী নিরাপত্তার প্রশ্ন তুলে অভিযোগ দায়ের। তথ্য সামনে আসতেই আশঙ্কা প্রকাশ যাত্রীদের। এটা তো মেনে নেওয়া যায় না। পারমিট থাকা উচিত, যাতে সমস্যা যদি হয় তাহলে পাবলিক সরকারি সুযোগ সুবিধা পাবে যদি পারমিট থাকে, আর পারমিট না থাকলে তো কেউ কিছু পাবে না। তো সেটাই যাতে পারমিট হয় সেই ব্যবস্থাটা কর্তৃপক্ষ বা সরকার কর্তৃপক্ষ করুক, এটাই আমার আবেদন। রিস্ক তো সে 100বার রিস্ক। এই অভিযোগ স্বীকার করেছেন বাস মালিকরা। পারমিট রিনিউয়াল না হওয়ার কথা স্বীকার, টাকার অভাবে রিনিউয়াল হয়নি বলে সাফাই দিচ্ছেন তারা। এই মুহূর্তে আমাদের আছে 9টা গাড়ি যেটা প্লাই হচ্ছে। 2022 সাল অবধি কোনো গাড়ি পেপারস আমাদের ঠিক ছিল আগস্ট পর্যন্ত, তারপরে আমি স্যার করতে পারিনি। আমার রুটের উপরে একটা ভীষণ চাপ, ওনারা বলছেন যেটা কাগজপত্রগুলো মানে আপডেট করে তারপরে সেইগুলো আপনারা ইমিডিয়েটলি করুন। কিন্তু এই 4.5 বছর আপনাদের কেউ আটকালো না বা আপনারা? না স্যার, আমাদের কাছে কেউ বলেনি বা কোনো RTO অফিস বলেন কোনো জায়গার থেকে আমাদের কাছে এইভাবে কোনো প্রেশার ক্রিয়েট বলা বা কোনোভাবে জানানো বা কোনোটাই করা হয়নি। এটা অবশ্যই ভুল করেছে। অভিযোগ পেয়ে বাস মালিককে তলব বনগাঁর ARTOর, এই নিয়ে দ্রুত ব্যবস্থার আশ্বাস। 15টা গাড়ি ছিল, এখন 9টা চলছে। 2টো কমপ্লেন জমা পড়েছে, স্ট্রেট বলে দিয়েছি 7 দিন থেকে টাইম দিলাম। 7 দিনের মধ্যে আমাদের সমস্ত কাগজপত্র আপ টু ডেট করতে হবে, করে যেন গাড়ি উইদাউট ফেল কোনো গাড়ি যেন প্লাই না করে। তা ওনারা মোটামুটি এগ্রিড হয়েছেন, বললো স্যার আমাদের একটু সময় দিন, আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওগুলো সব আপডেট করব। কোনোভাবেই হয়তো মিস হয়ে গেছে, ওনাদেরকে আমরা 7 দিন টাইম দিয়ে দিয়েছি, নাহলে আমরা গাড়ি এনফোর্স করে সব ঢুকিয়ে দেবো সব। ফের জঙ্গলে আগুন। শুশুনিয়ার পর এবার রানীবাঁধের জঙ্গলে আগুন। রানীবাঁধের 12 মাইলের জঙ্গলে আগুন, শুকনো পাতায় বাড়ছে বিপদ। কথা বলবো প্রিয়ব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রতিনিধি প্রিয়ব্রত, এর আগে আমরা দেখেছিলাম যে যখন শুশুনিয়ায় আগুন লেগেছিল সেই সময় যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল বন দফতর, যাতে অসতর্কতায় এইভাবে আগুন না লেগে যায়। তা সত্ত্বেও আবার আগুন লাগলো। এবার ঠিক কিভাবে আগুন লাগলো রানীবাঁধের জঙ্গলে? দেখো, রানীবাঁধের যে 12 মাইলের জঙ্গল, সেখানেই দাও দাও করে গতকাল সন্ধ্যার সময় আগুন জ্বলতে থাকে স্থানীয় বাসিন্দারা। তারাই বন দপ্তরের খবর দেয়, বন দপ্তরের লোকজন তৎক্ষণাৎ ছুটে যায় এবং
সারা রাত ভর এই আগুন নেওয়ার কাজ চলেছে, ব্লোয়ার সহ বিভিন্ন যেসব যন্ত্রপাতি রয়েছে বন দপ্তরের কাছে আগুন নেওয়ানোর। এর পাশাপাশি দমকলকেও খবর দেওয়া হয়েছিল, কিন্তু বন দপ্তরের লোকজনই সারা রাতের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এই বারে বারে কেন আগুন লাগছে, সচেতনতামূলক প্রচার বিভিন্ন ধরনের চলছে, কিন্তু তারপরও মানুষজন কেন সচেতন হচ্ছে না? মূলত যেটা মনে করছে বন দপ্তর যে কেউ বা কারা ধূমপান করেই সেই অর্ধেক অংশ ফেলে দেওয়াতেই এমন আগুন, এবং সেইখান থেকেই কিন্তু দাবানলের আকার নিয়েছে আগুন। তুমি জানো কত কয়েকদিন আগেই শুশুনিয়া পাহাড়ে যেভাবে আগুন লেগেছিল এবং 24 ঘন্টার বেশি সময় ধরে জ্বলেছিল সেই আগুন, এবং বেশ কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে, ভেষজ উদ্ভিদ ক্ষতি হয়েছে, প্রাণী সম্পদ ক্ষতি হয়েছে। এই 12 মাইলের জঙ্গলের যে আগুন, সেটাতেও কিন্তু ক্ষতির পরিমাণ বাড়বে, কারণ এই 12 মাইল জঙ্গল একটা জঙ্গলে ঘেরা জায়গা, সেখানে প্রচুর পরিমাণে যেমন জন্তু জানোয়ার থাকে, সেই থাকে কিন্তু ভেষজ উদ্ভিদ। এই সব জন্তু জানোয়ার এবং ভেষজ উদ্ভিদ ক্ষতিকারের মধ্যে পড়ছে, এবং বারে বারে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে, কিন্তু তারপরেও কিছু হচ্ছে না। বন দপ্তরের যেটা দাবি সেটা হচ্ছে যে এবার কিন্তু কঠোর ব্যবস্থা দেওয়া হবে, আইন মোতাবেক, তার সঙ্গে দণ্ডনীয় অপরাধ এবং আগুন লাগানো জঙ্গলে সেটা কিন্তু মোতায়েন করবে। এবং তার পরবর্তীকালে এই আগুন নেভানোর কাজ শুরু হয়েছিল, আগুন নেভানোর কাজ বন্ধ হয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। এর পরবর্তীকালে কিন্তু সচেতনতামূলক প্রচারের পাশাপাশি ব্যবস্থা নেওয়া হবে কঠোরভাবে। ধন্যবাদ প্রিয়ব্রত। আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে, পাখির বাসা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক জন্তু জানোয়ার আস্তে আস্তে আমাদের এখান থেকে তো ওরা পালিয়ে যাবে। ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, ওরা এখানে থাকতে পারবে কি? জঙ্গলের মধ্যে যেমন আগুন না লাগায়, ও জঙ্গলের মধ্যে এসেছিল, ও বিড়ি টিড়ি খেয়ে ফেলে দিয়ে চলে গেছে।